হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দীপক কুমার। দীপক লার্নিং একাডেমির পক্ষ থেকে বা ডিকে লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ইউটিউবের সাথে প্রথম আমার পথ চলা আজকে এই ভিডিও দিয়ে। আশা করছি যে সবাই পুরোটা সময় আমার সাথে থাকবেন এবং দেখবেন আমার ভিডিওগুলো। আশা করছি যে এই ভিডিওগুলো দ্বারা যারা এইচএসসি এবং এইচএসসি লেভেলের স্টুডেন্টরা রয়েছে, আমার ছোটো ভাইয়েরা রয়েছে, তারা অবশ্যই উপকৃত হবে। চলেন শুরু করা যাক। আমরা এইচএসসি লেভেলের হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি নামে যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারের মূলত 4টা পার্ট রয়েছে, যে 11.1, 11.2 এবং 11.3, 11.4। 4টা চ্যাপ্টারের মধ্যে আজকে আমরা চেষ্টা করব যে চ্যাপ্টার 11.1 এর বেসিক পার্টটা শেখার। ঠিক আছে? তো আসলে প্রথমে বলে রাখা উচিত যে প্রত্যেকটা স্টুডেন্টকে বা প্রত্যেকটা আমরা যারা পড়াশুনো করি, ম্যাথ নিয়ে পড়াশুনো করি বা ম্যাথের স্টুডেন্ট, তারা সবার একটু মাথায় রাখা উচিত যে আসলে ম্যাথ করতে গেলে বা ম্যাথের অঙ্কগুলো করতে গেলে আমাদের শুরুতেই প্রত্যেকটা ম্যাথের একবারে ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট বা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো ধরে ধরে শিখতে হবে আমাদের, যাকে আমরা বলি বেসিক পার্ট বা মৌলিক জ্ঞানগুলো। তো প্রত্যেকটা অঙ্ক করতে যাওয়ার আগে আমাদের মৌলিক জ্ঞানগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো চলেন শুরু করা যাক যে স্থানাঙ্ক জ্যামিতি ব্যাপারটা কোথা থেকে এসেছে, কিভাবে আমরা শিখতে পারি, কিভাবে মজা করে শিখতে পারি। ঠিক আছে? আর স্থানাঙ্ক জ্যামিতির মজাটা কোথায় রয়েছে বা অনুভব আমরা কীভাবে করতে পারি, যে আসলে ম্যাথটাকে কী করতে হয়, ম্যাথকে আমাদের অনুভব করতে হয়, আমাদের আত্মা দিয়ে অনুভব করতে হবে। তাহলে আমাদের ম্যাথের প্রতি ভালোবাসা জন্ম হবে। আর কোনো একটা সাবজেক্টের প্রতি যখন ভালোবাসা তৈরি হয় তখন কি আমরা আমাদের 100% দিয়ে দিতে পারবো সেই সাবজেক্টের উপর, তাই তো? তো চলেন শুরু করা যাক আমাদের মূল টপিকস যেটা আছে আজকের জন্য, এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে কথা বলা শুরু করি। ওকে, তো আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে স্টার্ট করছি। এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। ঠিক আছে? ওকে, তো এই পার্টটায় আমরা যে জিনিসগুলো শিখবো সেই জিনিসগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে যে স্থানাঙ্ক জ্যামিতি বলতে কি বোঝায়। ঠিক আছে? যে আসলে স্থানাঙ্ক জ্যামিতিটা কি, কোথা থেকে এসেছে, কেমনে বুঝবো ব্যাপারটা, সেটা একটু দেখবো। 2 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই স্থানাঙ্ক জ্যামিতির উপর বেস করে আমাদের বিজ্ঞানী রেনে দেকার্তে একটা খুব সুন্দর একটা ধারণা দিয়েছেন কোয়ার্টেন্টের বা চতুর্ভাগের। এই চতুর্ভাগটা কি সেটা একটু দেখার চেষ্টা করব। চতুর্ভাগ কি সেটা দেখব। 3 নম্বরে আমরা দেখব যে এই স্থানাঙ্ক জ্যামিতির স্থানাঙ্কটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, কিভাবে স্থানাঙ্কটাকে প্রকাশ করব আমরা, সেই মাধ্যমটা দেখব। অর্থাৎ হচ্ছে স্থানাঙ্ক প্রকাশের মাধ্যমটাকে দেখব। এবং 4 নম্বরে যেটা দেখব যে আমাদের এসএসসি উচ্চতর গণিতে 11.1-এ আমাদের যে দূরত্ব রিলেটেড কিছু অঙ্ক রয়েছে এবং দূরত্বর যে বেসিকটা রয়েছে সেই বেসিকটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে কি দেখব, যে দূরত্ব রিলেটেড ব্যাপারগুলো আমরা একটু কি করব, শেখার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা প্রথমে একটু বলে রাখি, এটা হচ্ছে এসএসসি লেভেলের 11.1 আমরা আজকে করব, সেটা হচ্ছে 11.1। চলুন শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি বলতে কি বোঝায় বা স্থানাঙ্ক জ্যামিতি কি সেটা শিখবো। তো স্থানাঙ্ক জ্যামিতি করতে যাওয়ার আগে আমাদের মনে যে প্রশ্নটা জাগে, আসলে ভাই জ্যামিতি কি, জ্যামিতি শিখলাম না, আমি যদি স্থানাঙ্ক জ্যামিতি শিখতে চাই তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম দাঁড়ায়। ঠিক আছে? তো আমরা আগে জ্যামিতিটা কি সেটা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। আমরা কি করবো, একটি সম্যক ধারণা দিয়ে তারপর আমরা স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে চলে যাওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব মানে মজা করে ব্যাপারটাকে শেখার। ঠিক আছে? তো সবাই পাশে থাকবেন আমাদের সাথে। চলেন শুরু করা যায়। স্থানাঙ্ক বা জ্যামিতি কি, সেটা শেখার আগে আমরা অবশ্যই জ্যামিতি কি সেটা একটু শিখব। যে জ্যামিতিটা আসছে যা যোগ মিতি। ঠিক আছে? তো যা অর্থ হচ্ছে ভূমি, আর আমরা কি জানি, মিতি অর্থ হচ্ছে পরিমাপ। ঠিক আছে? তো তার মানে এখান থেকে কি দাঁড়াচ্ছে, মূল থিমটা দাঁড়াচ্ছে গিয়ে ভূমির
পরিমাপ, রাইট? তাহলে আমরা দেখেছি যে এই জ্যামিতি যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কোথা থেকে এসেছে? সেই ব্যাপারটা এসেছে আমাদের মূলত ভূমি পরিমাপ। আজ থেকে বলতে গেলে যীশু খ্রিস্টের প্রায় 2000 বছর পূর্বে মিশরে আমাদের জ্যামিতি সম্পর্কে প্রথম ধারণাগুলো দেওয়া হয়েছিল। তো মিশরে যেটা হয়েছে সেটা, মিশরে যখন ভূমি পরিমাপ করার প্রয়োজন হয়েছিল, তখন ভূমি পরিমাপ করতে গিয়ে জ্যামিতির বিভিন্ন রকমের সার, বিভিন্ন রকমের সাইজ বা আকৃতি ভূমি পরিমাপ করতে গিয়ে আমরা জ্যামিতির ধারণাগুলো পেয়েছিলাম। তো এই জন্য জ্যামিতিকে বলা হয় থেকে ভূমির পরিমাপ, ঠিক আছে? তো তাহলে কি দেখছি, জ্যামিতি শব্দের অর্থ জ্যাত ভূমি, মিতিয়ত পরিমাপ। দ্যাট মিনস সেটা কি দেখছি, ভূমির পরিমাপ। তাহলে ভূমির পরিমাপ করতে গিয়ে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো পেয়েছি আমরা, যেগুলোকে আমরা চিত্রের দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, সেই ব্যাপারগুলো আমরা কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, জ্যামিতি বলা হচ্ছে, ঠিক আছে? তো তাহলে আমরা জ্যামিতিটা সম্পর্কে মোটামুটি সবাই জানি, অনেক ছোটোবেলা থেকেই শিখে আসছি, যে 6, 7, 8, 9-এ শিখে আসছি যে জ্যামিতিটা কী বা জ্যামিতির মূল ভিত্তিগুলো কী, সেগুলো শিখে আসছি। আজকে আমাদের কাছে নতুন একটা টপিকস, আমরা যারা এইচএসসি পরীক্ষা দিব, যারা ফাইনাল প্রিপারেশনের জন্য প্রিপারেশান নিচ্ছি, তো আমরা দেখেছি যে আমাদের সিলেবাসটা অনেক ছোটো করে দেওয়া হয়েছে। কিন্তু এই ছোট সিলেবাসের মধ্যে আমাদের একটা নতুন আইটেম দেওয়া হচ্ছে, সেই আইটেমটার নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এই স্থানাঙ্ক জ্যামিতিটা আমাকে খুব সুন্দর করে বুঝতে হবে, এবং বুঝতে পারলে অনেক মজার একটা টপিকস, ঠিক আছে? তো জ্যামিতিটা পার্টটা শেষ করছি, আমি জাস্ট স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে কথা বলার চেষ্টা করছি। তাহলে এই জায়গায় আমাদের একটু জেনে রাখা দরকার, স্থানাঙ্ক জ্যামিতি যাওয়ার আগে, জ্যামিতিতে ঢোকার আগে, এটা হচ্ছে যে জ্যামিতি কত প্রকার বা জ্যামিতি কাকে বলে সেটা দেখেছি আমি, কিন্তু জ্যামিতি কত প্রকার সেটা আমাকে একটু দেখতে হবে বা জানতে হবে। সেটা যদি দেখতে চাই তাহলে আমরা দেখবো যে জ্যামিতি হচ্ছে মূলত 2 প্রকার। প্রথম থেকে বলা হয় থাকে ইউক্লিডিয়ান জিওমেট্রি, বা যেটাকে বলতে পারি আমরা বিশ্লেষণমূলক জিওমেট্রি। তো সেটা আমি একটু লেখার চেষ্টা করছি, সরি একটা মিস্টেক হয়েছে। ইউক্লিডিয়ান জিওমেট্রি বা ইউক্লিডিয়ান জিওমেট্রি সেটা আলাদা বিষয়, এবং অ্যানালিটিক্যাল জিওমেট্রি আলাদা বিষয়, সেটা একটু বলার চেষ্টা করছি। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল জ্যামিতি, আর এটা হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রি। ওকে, তাহলে প্রথমটা দেখলাম অ্যানালিটিক্যাল জিওমেট্রি, আর তারপরের জ্যামিতিটা কি, সেটা হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রি। তাহলে ভাইয়া আমাদের একটু বুঝতে হবে সবাইকে যে আসলে ইউক্লিডিয়ান জিওমেট্রিটা কি, অ্যানালিটিক্যাল জিওমেট্রিটা কি। তো এটা যদি বলি তাহলে আমাদের আরও স্পষ্ট করে বলতে গেলে একটু মাথায় রাখতে হবে যে ইউক্লিডিয়ান জিওমেট্রি আরেকটা নাম রয়েছে, সেইটার নাম হচ্ছে যে বিশ্লেষণমূলক জ্যামিতি, ঠিক আছে? তো এই ইউক্লিডিয়ান জিওমেট্রির কথা বলতে গেলেই প্রথমেই যে গণিতবিদের কথা আমাদের মাথায় আসে, সেই গণিতবিদ হচ্ছেন আমাদের খুব নামকরা একজন গণিতবিদ, যিনি না থাকলে হয়তো আমরা স্থানাঙ্ক জ্যামিতির মতো এত বেসিক পার্টগুলো আমরা পাইতাম না, স্থানের ধারণাগুলো আমরা পাইতাম না। আর স্থানের ধারণা যদি নাই পাইতাম তাহলে দেখতাম যে এত গবেষণা হইতো না, ঠিক আছে? তো স্থানকে নিয়েই এত কিছুর গবেষণা। তো এই প্রথম আমি যদি একটু বলি তাহলে অ্যানালিটিক্যাল জিওমেট্রির কথায় যখন আমাদের মাথায় চলে আসে, তখন প্রথম যে গণিতবিদদের নাম আসে, সেই গণিতবিদটা হচ্ছে আমাদের রেনে দেকার্তে। ওকে, রেনে দেকার্তে। এই রেনে দেকার্তে সাহেব প্রথম আমাদের অ্যানালিটিক্যাল জিওমেট্রির ধারণা দিয়েছিলেন। আর ইউক্লিডিয়ান জিওমেট্রির কার কাছ থেকে এসেছে, অবশ্যই কার একজনের কাছ থেকে এসেছে, সেই ব্যক্তিটা হচ্ছে আমাদের ইউক্লিড সাহেব। ইউক্লিড, হ্যাঁ, গণিতবিদ ইউক্লিড। তো আমরা একটু মাথায় রাখি যে সবাই আমাদের যদি বলি যে আসলে জিওমেট্রির জনককে, আমরা কিন্তু বলি যে জিওমেট্রির জনক হচ্ছে গণিতবিদ ইউক্লিড, ঠিক আছে? কিন্তু আমাদের এটাও মাথায় রাখা দরকার যে আসলে জ্যামিতির যে 2টা পার্ট, প্রথম পার্টটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল জিওমেট্রি, এবং অ্যানালিটিক্যাল জিওমেট্রির জনককে, অ্যানালিটিক্যাল জিওমেট্রির জনক বা অ্যানালিটিক্যাল জিওমেট্রি সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন রেনে দেকার্তে, এবং ইউক্লিডিয়ান জিওমেট্রি সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন ইউক্লিড, ঠিক আছে? তাহলে আমাদের একটু বোঝা দরকার যে ভাইয়া, যে আমি কি করছি, যে ক্লাস 6 থেকে বা 3-4 লেভেল থেকেও আমরা দেখে আসছি যে আমাদের জ্যামিতি পাঠটা পড়তে হয়।
তো ক্লাস 3-4 থেকে শুরু করে এই এসএসসি লেভেল পর্যন্ত আমরা জিওমেট্রি করতেছি, তাহলে আমরা এতদিন ধরে কোন জিওমেট্রিগুলো শিখলাম এটা আমাদের একটু জানতে হবে। তাহলে ভাই আমরা এতদিন ধরে যে জিওমেট্রিগুলো শিখছি সেই জিওমেট্রিগুলোর নাম আমাদের ইউক্লিডিয়ান জিওমেট্রি, ঠিক আছে। তো ইউক্লিডিয়ান জিওমেট্রিতে মূলত কি করা হয়ে থাকে, ইউক্লিডিয়ান জিওমেট্রি মূলত কোনো একটা কিছুকে ধরে নিয়ে বা ABCD কিছু একটা ধরে নিয়ে বা তার একটা শার্প বা ছবি আঁকায় কি করা হয় থাকে সেটা প্রুভ করা হয় থাকে। যেমন আমি যদি একটু বলতে চাই তাহলে এরকম এক্সাম্পল হতে পারে, ধরো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, ঠিক আছে। তো এইটার কি করতে বলে, প্রুভ করতে বলে বা প্রমাণ করতে বলে, যে প্রমাণ করে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা বৃত্তের কেন্দ্র হতে সমুদ্রবর্তী সকল জ্যা সমান। এই যে জ্যামিতিগুলো আমরা প্রমাণ করে আসছি যে মাধ্যমিক লেভেলে, সেই জ্যামিতিগুলো আমাদের হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রি, ঠিক আছে। তো যদিও তোমাদের এই ব্যাপারগুলো তোমাদের পাঠের তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আমাদের স্থানক জ্যামিতি পড়তে গেলে কিন্তু ভাই এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। আমরা কোনো একটা টপিকস পড়তে গিয়েছি কিন্তু তার ইতিহাস যদি না জানি তাহলে ব্যাপারটা আমাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে না। তো ব্যাপারটা আমাদের ইন্টারেস্টিং মনে করার জন্য বা আমাদের কাছে ইন্টারেস্টিং করার জন্য আমাদের অবশ্যই তার মূল ভিত্তিটা কোথায়, কোথা থেকে আসছে, কে তৈরি করেছে, এই ব্যাপারগুলো আমাদের একটু জানতে হবে। তাহলে কি দেখতেছি, থাম্বনেল দাঁড়াইতেছে এইটাই যে জিওমেট্রিকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটা অ্যানালিটিক্যাল জিওমেট্রি, তার বাংলা হচ্ছে বিশ্লেষণমূলক জিওমেট্রি, যেটা তৈরি করেছে রেনে দেকার্তে। আর একটা জিওমেট্রি হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রি, এটার জনককে গণিতবিদ ইউক্লিড। আচ্ছা, তাহলে এখন আমাদের একটু বোঝা দরকার যে অ্যানালিটিক্যাল জিওমেট্রি কি। অ্যানালিটিক্যাল জিওমেট্রি হচ্ছে ভাই সেই জিওমেট্রি যেই জিওমেট্রির মূল ভিত্তিটাই হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি। যদি আমাদের স্থানাঙ্ক জ্যামিতি না থাকতো বা স্থানাঙ্ক জ্যামিতি ধারণাটা না থাকতো তাহলে কিন্তু আমাদের ইউক্লিডিয়ান জিওমেট্রি বলে কিছু আসতো না, ঠিক আছে। তো আমরা যেটা শিখতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের জ্যামিতির মোটামুটি ছোট্ট করে একটা ব্যাখ্যা, যে জ্যামিতি কি, জ্যামিতি কত প্রকার, কে কার হাত ধরে আমরা জ্যামিতি পেয়েছি সেইটা। এবং এই পার্টটার পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতিটা কি, স্থানাঙ্ক জ্যামিতির কিভাবে কাজ করে সেই ব্যাপারগুলো একটু শেখার চেষ্টা করছি। ওকে, তাহলে আমাদের শিখতে হবে স্থানাঙ্ক জ্যামিতি, ঠিক আছে। তো স্থানাঙ্ক শব্দের অর্থ কি, এটাকে যদি ভাঙি তাহলে স্থানকে যদি স্থান যোগ অঙ্ক এটা করলে আমাদের আসে স্থানাঙ্ক, রাইট। স্থান যোগ অঙ্ক করলে আমাদের আসে স্থানাঙ্ক। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে স্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করার মাধ্যমকে স্থানাঙ্ক বলা হয়। বা এইভাবে বলতে পারি যে কোনো একটা স্থানকে, একটা পিক পয়েন্ট রয়েছে আমার কাছে বা একটা জায়গা রয়েছে, সেই জায়গাটাকে আমি কি করব, আমি ফিক্সড করব বা সেই জায়গাটাকে আমি গুণিত দ্বারা প্রকাশ করব, রিপ্রেজেন্ট করব। যে কোনো একটা স্থানকে আমি অঙ্কের সাহায্যে প্রকাশ করতে গেলে যে গণিতের প্রয়োজন পড়বে বা যে গণিতটা এসেছে আমাদের কাছে সেই গণিতটাই হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তো দেখছি স্থান যোগ অঙ্ক করলে স্থানাঙ্ক আসে, তার মানে স্থানকে অঙ্কের মাধ্যমে রিপ্রেজেন্ট করার যে মাধ্যমটা বা যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো হচ্ছে আমাদের স্থানাঙ্ক, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি স্থানাঙ্ক জ্যামিতির ছোট্ট করে একটা ডেফিনেশন দেওয়া হলো। এখন আমরা একটু যেটা করবো, স্থানাঙ্ক জ্যামিতি করতে গেলে আমাদের খুব সুন্দর করে আগে স্থানের ধারণাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। স্থানের ধারণাটা মাথায় রাখতে গিয়ে আমরা মজা করে কিছু এক্সাম্পল দিয়ে থাকি। যেমন এই মুহূর্তে মাথায় যেটা আসতেছে সেটা হচ্ছে যে স্থানাঙ্ক জ্যামিতির জন্ম দিয়েছে রেনে দেকার্তে। তো রেনে দেকার্তে যেহেতু স্থানাঙ্ক জ্যামিতির জন্ম দিয়েছে এই জন্য এটাকে বলা হয় থাকে কার্তেশিয়ান জ্যামিতিও বলা হয়ে থাকতে পারে, কারণ রেনে দেকার্তের নাম অনুসারে এটার নাম হয়ে থাকে কার্তেশিয়ান জিওমেট্রি, ঠিক আছে। তো রেনে দেকার্তের খুব সুন্দর একটা গল্প এই মুহূর্তে মাথায় আসতেছে, সেই গল্পটা আমরা একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি যে আসলে একটা স্থানকে রিপ্রেজেন্ট করার জন্য কিভাবে অঙ্ক কাজ করে সেই ব্যাপারটা একটু দেখব, ঠিক আছে। তো ধরে নিই এরকম কোন একটা ব্যাপার যে আমার কাছে এইরকম একটা রুম রয়েছে, ঠিক আছে, দেখা যায় এরকম একটা রুম রয়েছে।
তো ধরো এটা তোমার কি, এটা তোমার হচ্ছে ক্লাসরুম, ঠিক আছে? এই ক্লাসরুমে তুমি বসে আছো, এটা ব্রেঞ্চ। যদিও আমি ছবি অত ভালো দেখাইতে পারি না, আমি চেষ্টা করছি তোমাদের যতটুকু বোঝার সুবিধাতে যত ভালো করতে পারি আমি চেষ্টা করতেছি, ঠিক আছে? বেঞ্চ। তো ধরো যে এটা তোমার ক্লাসরুম, তো ক্লাসরুমে এই জায়গায় একটা বোর্ড রয়েছে, ঠিক আছে? বোর্ড রয়েছে এবং এই বেঞ্চটাতে তিনটা স্টুডেন্ট, ধরো এইরকম তিনটা স্টুডেন্ট, হ্যাঁ, বসে আছে। ধরো এইরকম তিনটে স্টুডেন্ট বসে আছে, তিনটে স্টুডেন্ট বসে আছে, ঠিক আছে? তো তাদের একটু নাম দিয়ে ফেলে দিই, নাম না দিলে কেমন লাগে, ঠিক আছে? নাম দিয়ে ফেলি। তো ধরে নিলাম এইটার নাম হচ্ছে আবুল, এটার নাম আবুল, এটার নাম হচ্ছে বাবুল, আর এইটার নাম হচ্ছে কাবুল। জাস্ট আমরা ফান করার জন্য কি করলাম, নামগুলো দিলাম আবুল, বাবুল, কাবুল, ঠিক আছে? তিনজন। তো আমরা আমাদের মূল টার্গেটটা হচ্ছে যে স্থানকে কিভাবে অঙ্কের দ্বারা রিপ্রেজেন্ট করেছিলেন রেনে দেকার্তে বা কার্তেশিয়ান সাহেব, সেই ব্যাপারটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো এটা কি, এটা হচ্ছে তোমার বোর্ড। বোর্ড, এই বোর্ডে তুমি কি করো, এই বোর্ডে তুমি হচ্ছে তোমার স্কুলের টিচার তোমাকে ম্যাথস শিখায়, ঠিক আছে? তো এই জায়গায় ধরো অফিস রুম, তো অফিস রুমের গেট এটা। এই অফিস রুমে ধরো যে তোমার যে টিচার, সেই টিচার কি করছে, সেই টিচার ধরো যে ঘুমাইতেছে, ঠিক আছে? তো অফিস রুমে তোমার টিচার কি করতেছে, ঘুমাইতেছে। আর ক্লাস বোর্ড এটা, এটা হচ্ছে একটা ব্রেঞ্চ রয়েছে, একটা ব্রেঞ্চে মাত্র তিনজন স্টুডেন্ট বসে আছে, ঠিক আছে? তো আজব একটা ক্লাসরুম, যে টিচার ঘুমায়, স্টুডেন্টরা কি মাত্র তিনজন স্টুডেন্ট, একটাই ব্রেঞ্চ, একটা বোর্ড, ঠিক আছে? এখন ধরো একটা নতুন স্টুডেন্ট এসেছে, তার নাম আমরা কি দিয়েছি, আবুল, বাবুল, কাবুল। তার নাম আমরা দিয়ে দিলাম ডাবুল, ঠিক আছে? ডাবুল সাহেব আসছে। এই ডাবুল সাহেব কি করেছে, ধরে নিলাম যে এইটা ডাবুল সাহেব, ঠিক আছে? এটা হচ্ছে ডাবুল সাহেব। তো তিনি যে কি করেছেন, ক্লাসরুমে এন্ট্রি হয়েছে, তার ক্লাসরুমে তিনি ঢুকেছেন। ঢুকে তিনি দেখেন যে একটাই মাত্র ব্রেঞ্চ রয়েছে এবং একটা ব্রেঞ্চে কি হয়েছে বলো, তিনজন স্টুডেন্টই বসে আছে, ঠিক আছে? তো তিনজন স্টুডেন্ট বসার পরে সেই ব্রেঞ্চে বসার মতো কোনো জায়গা নেই, হ্যাঁ? তো এখন ডাবুল সাহেবের মন খারাপ হয়ে গেছে, তিনি টিচারের রুমে গিয়েছেন। তো টিচার তো যথারীতি ঘুমাইতেছিল, তো টিচারকে ডেকে ডেকে বলছে যে স্যার স্যার আমি বসবো কোথায়, বসার জায়গাটা আমার দেন। তখন টিচার ডাবুল সাহেবকে বলছে তুমি একটা কাজ করো, তুমি কি করবা, তুমি সরাসরি রুমে ঢুকবা, রুমে ঢুকে তোমার বোর্ডের কাছে যাবা, বোর্ডে গিয়ে সেখান থেকে কি করবে, ঠিক ব্রেঞ্চ বরাবর চলে যাবা, ব্রেঞ্চে গিয়ে যে জায়গাটা পাবা ওই জায়গায় গিয়ে বসবা তুমি, ঠিক আছে? তো ডাবুল সাহেব তো, ডাবুল তো খুব খুশি, তাকে বসার জায়গা দেওয়া হয়েছে। সে কি করেছে, সে হচ্ছে সরাসরি বোর্ডে চলে আসছে। ডাবুল সাহেব হেঁটে 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 বোর্ডে চলে আসছে, এসে সেখান থেকে সরাসরি নিচে চলে গেছে, হ্যাঁ? এখান থেকে চলে গেল, গিয়ে দেখে যে এই জায়গায় একজন বসে আছে। তো কি করেছে সে, তাহলে সে কিন্তু এই জায়গাটা থেকে, তার জায়গা ছিল এই জায়গায়, এই জায়গাটা থেকে সে কিন্তু এতটুকু এসেছে পথ, হ্যাঁ? আসার পরে সে কি করেছে, একটা দূরত্ব এসেছে, আবার এই ডিরেকশনে একটা দূরত্ব গিয়েছে, দেখো এই দিকে গিয়েছে প্রথমে, তারপরে কি করেছে আবার এই ডিরেকশনে গিয়েছে, গিয়ে দেখে এই জায়গায় বাবুল বসে আছে, ঠিক আছে? তো এখন ডাবুল সাহেব, বা সাহেব বলাটা ভুল হচ্ছে, স্টুডেন্ট যেহেতু, ডাবুল কি করেছে, ডাবুল শান্তশিষ্ট ছেলে, সে গন্ডগোল মারামারি পছন্দ করে না। সে এসে দেখে যে বাবুল এখানে বসে আছে, তখন সে মন খারাপ করে আবার টিচারের কাছে গিয়েছে। তো টিচারের কাছে গিয়ে বলতেছে যে স্যার স্যার আপনি যে জায়গাটা বলছেন সেই জায়গায় তো আমাদের বাবুল বসে আছে, তা আমি কোথায় বলবো বা বসবো? তখন টিচার বলছে তাহলে তুমি এক কাজ করো, তুমি বাবুলের ব্রেঞ্চের কাছে গিয়েছো ভালো, বাবুলের ব্রেঞ্চ থেকে তুমি 2 সেন্টিমিটার বা 2 মিটার একটু উপরে উঠবা, উপরে উঠলে যে জায়গাটা পাবা সেই জায়গাটা তুমি কি করবা, সেই জায়গায় বসবা। তো ডাবল তো মহা খুশি, তাকে কি করতে বলা হয়েছে, তাকে শূন্যের উপর বসতে বলা হয়েছে। যদিও মানুষ শূন্যের উপর বসে থাকতে পারে না, মানে এই ম্যাথমেটিক্যাল টার্মে কখনো শূন্যের উপর বসে থাকতে পারে না, তাকে বলা হয়েছে শূন্যের উপর বসে থাকতে। তো সে তো যথারীতি হতবাক, যে আমাকে শূন্যের উপর বসতে বলতেছে। তো তারপরও সে রুমে আসছে, রুমে এসে
তো সে রুমে আসার আগে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা কি, এই বাবুল আর কাবুল দুজন খুব মানে চঞ্চল টাইপের। তারা কি করেছে, তারা দুইজন হচ্ছে পরস্পরের সাথে গন্ডগোল লেগে গেছে। লেগে গিয়ে এই বাবুলের ঘাড়ের উপর বা কাঁধের উপরে এই ডাবুল সাহেব কি করেছে, ডাবুল সাহেব এসে বসে গিয়েছে। তাহলে কি করেছে, কাবুল সাহেব বাবুলের ঘাড়ের উপর এসে বসে গিয়েছে। তখন ডাবুল কি করেছে, ডাবুল চলে আসছে, যথাযথ একটা দূরত্ব এসেছে, আবার একটা দূরত্ব এসেছে। এখন এসে তাকে বলা হয়েছে যে ঠিক ব্রেঞ্চের কাছে এসে উপর দিকে উঠতে হবে, উপর দিকে উঠতে 2 সেন্টিমিটার। কিন্তু সে উপর দিকে 2 সেন্টিমিটার উঠে দেখে এই বাবুলের ঘাড়ের উপর কাবুল অলরেডি বসে আছে। তার মানে তার কি হলো বলো, এই গল্পটা থেকে সেটা দেখলাম তার বসার মতো কিন্তু জায়গা নাই। কিন্তু আমি এই জায়গাটায় ওই যে কাবুল, বাবুলের ঘাড়ের উপর কাবুল উঠে আছে, ধরো আমার ঘাড়ের উপর কেউ একজন উঠে আছে, তাহলে আমার ঘাড়ের উপর ওই মানুষটার অবস্থান যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হতো, আমাকে এখান থেকে এই বোর্ড পর্যন্ত আসতে হবে একটা দূরত্ব, তারপরে কি বোর্ড থেকে এই বেঞ্চ পর্যন্ত আরেকটা দূরত্ব আসতে হবে, তাহলে আমার 2টা দূরত্ব আসতে হচ্ছে। দেন আবার কি করতে হবে, বোর্ড থেকে আবার আমাকে 2 সেন্টিমিটার বা 2 মিটার কি উপরে উঠতে হবে, মানে 3টা দূরত্ব। তাহলে আমি দেখতেছি যে একটা বস্তু বা একটা যে কোনো কিছু কথাই বলতে পারি, যে সেটা যদি শূন্যের উপর ভাসতে থাকে বা আসলে কি কাবুল সাহেব তো ঘাড়ের উপর ছিলেন, হ্যাঁ সেটা তো শূন্যই চিন্তা করতে পারি। একটা যদি শূন্যের উপর কোনো একটা পয়েন্ট যদি ভাসতে থাকে, তাহলে সেই পয়েন্টটার অবস্থান নির্ণয় করতে গিয়ে আমার কয়টা দূরত্বের প্রয়োজন হচ্ছে বলো, আমার 3টা দূরত্বের প্রয়োজন হচ্ছে। একটা কি, গেট থেকে সরাসরি বোর্ডে আসতে হচ্ছে 1 নম্বর দূরত্ব, বোর্ড থেকে ব্রেঞ্চের কাছে আসতে হচ্ছে 2 নম্বর দূরত্ব, এবং ব্রেঞ্চ থেকে কাঁধে উঠতে হচ্ছে 3 নম্বর দূরত্ব। তাহলে আমাকে কি করতে হচ্ছে, একটা পয়েন্ট কোথায় রয়েছে সেটা নির্দিষ্ট করার জন্য আমার কিন্তু 3টা দূরত্বের প্রয়োজন হচ্ছে, 3টা দিকের প্রয়োজন হচ্ছে। এই জন্যই শূন্য যদি কোনো একটা বস্তু অবস্থান করে এইরকম শূন্যে, এই শূন্যে এই বস্তুটার অবস্থান নির্ণয় করার জন্য আমাকে কোনো একটা প্রসঙ্গ কাঠামো বা কোনো একটা অক্ষের সাপেক্ষে আমাকে 3টা দিক অতিক্রম করতে হবে, তাহলে আমি এই বস্তুটার অবস্থান নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো এই ঘটনাটাই আমি একটু অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম যাতে তোমরা একটু বুঝতে পারো। কিন্তু এই ঘটনাটাই কার্তেশিয়ান সাহেব দেখেছিলেন। তিনি একদিন গণিত নিয়ে চিন্তা করতেছেন, হ্যাঁ, তো দেখা যায় যে তার টেবিলের উপরে একটা মশা উঠতেছে, তাকে ডিস্টার্ব করতেছে। তো তখন তিনি চিন্তা করলেন যে আসলে মশাটার অবস্থান কীভাবে নির্ণয় করা যায়, বা মশাটা যে স্থানে রয়েছে সেই স্থানটা কীভাবে অঙ্ক দিয়ে প্রকাশ করব। তিনি অঙ্ক দিয়ে প্রকাশ করতে গিয়ে যেই জ্যামিতিটা তৈরি করেছেন সেই জ্যামিতিটা হচ্ছে আমাদের এই স্থানাঙ্ক জ্যামিতি। ঠিক আছে, তাহলে দেখছি যে কোনো একটা বিন্দু যদি শূন্যে ভাসতে থাকে বা বস্তু যদি শূন্যে ভাসতে থাকে, তার অবস্থান নির্ণয় করার জন্য আমাকে 3টা দূরত্বের প্রয়োজন হচ্ছে। আর সেই পিঁপড়াটাই যদি শূন্য না ভেসে বা সেই মশাটা যদি শূন্য না ভেসে যদি আমার সমতলে থাকতো, তাহলে আমার কি প্রয়োজন হতো বলো। ধরো যে আমার সমতলে এইটা আমার একটা কি, ধরো এইটা আমার ঘরের একটা কর্নার, ঠিক আছে, ধরো এটা মুছে দিচ্ছি। ধরো এইটা একটা ঘর, হ্যাঁ, এই জায়গায় কি করছে, এই জায়গায় একটা পিঁপড়া, ঠিক আছে, একটা পিঁপড়া কি করতেছে, উঠতেছে। ঠিক আছে, এই জায়গায় একটা পিঁপড়া উঠতেছে। এখন উঠতেছে না, একটা পিঁপড়া সমতলে ঘরের মেঝের উপর কি করছে, অবস্থান করতেছে। তো এখন এই ঘরটার এই পিঁপড়ার যদি অবস্থান আমি নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ধরো আমি ঘরের কর্নারে দাঁড়ায় আছি, এখান থেকে আমি যদি এই পিঁপড়াটার কাছে যাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ঠিক এখান থেকে এতটুকু দূরত্ব আসতে হবে, একটা দূরত্ব এই দিকে এবং আরেকটা দূরত্ব কোন দিকে, এই দিকে। ঠিক আছে, তাহলে আমি কি করব, এই পিঁপড়াটার অবস্থান আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। তাহলে আমি দেখতেছি যে এটা একটা সমতল, এই সমতলে একটা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য আমার জাস্ট 2টা দিক হলেই যথেষ্ট। আমার 2D বা 2 ডাইমেনশনালের যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা সমতলের জন্য হবে। আর যখন 3 ডাইমেনশনাল চিন্তা করবো, তখন সেটা কি হবে, তখন সেটা ভাসমান অবস্থায় রয়েছে এরকম কোনো একটা বস্তুর জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা স্থানাঙ্ক বেসিক পার্টটাতে যদি স্থানাঙ্ক নিয়ে দেখি, তাহলে আমাদের মূল কথা কি দাঁড়ালো, মূল কথা দাঁড়ালো যে একটা ভাসমান বস্তু যদি থাকে, সেটার অবস্থান নির্ণয় করার জন্য বা অঙ্ক দ্বারা নির্ণয় করার জন্য আমার 3টা দূরত্ব বা 3টা দিকের প্রয়োজন। আর যদি কোনো একটা বস্তু সমতলে থাকে, জাস্ট লাইক এরকম হতে পারে যে মেঝের
উপরে আছে, তখন তার দূরত্ব নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে, তার অবস্থান নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট দুইটা বিন্দুর অবস্থান বা দুইটা দিক বা দুইটা দূরত্ব হলেই আমার হয়ে যাবে। তার মানে যদি শূন্য আসে তাহলে 3 ডাইমেনশনাল, আর যদি সমতলের উপরে থাকে তাহলে সেটা কি হবে, 2 ডাইমেনশনাল হবে। ওকে, এখন এই ব্যাপারটাকেই বিজ্ঞানী রেনে দেকার্তে বা কার্তেশিয়ান একটা অক্ষের সাথে চিন্তা করে করলেন, যে সেই অক্ষটা নিয়ে কথা বলতে গেলে আমরা একটু বলে দিই যে এটাকে বলা হয়ে থাকে কোয়াড্র্যান্ট বা চতুর্ভাগ। চতুর্ভাগ এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স প্রাইম অক্ষ, ওয়াই অক্ষ, ওয়াই প্রাইম অক্ষ, ঠিক আছে। তো এইটার কারণ মূল উদ্দেশ্য কি ভাই, ওই যে ঘরের কথা যদি চিন্তা করি, আমি ঘরের কর্নার থেকে যাচ্ছিলাম, আর এটার কথা যদি চিন্তা করি তাহলে এইটার এমন একটা মানে এমন একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা থেকে আমাকে কি করতে দূরত্বটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এইটাকে কি বলা হয়, এটাকে চতুর্ভাগ বলা হয় থাকে। তো কেন চতুর্ভাগ বলা হয় থাকে, দেখো 4টা ভাগের তৈরি করছে, 1 নম্বর ভাগ, 2 নম্বর ভাগ, 3 নম্বর ভাগ, 4 নম্বর ভাগ। কয় মিনিট হচ্ছে? 5 মিনিট। ওকে, তাহলে এটাকে কি আমরা চতুর্ভাগ দেখছি, হ্যাঁ। তাহলে কি করতে চতুর্ভাগ কাকে বলা হয় থাকে, দেখো দেখছি এইটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা, দুটো সরলরেখা যখন পরস্পরকে লম্বভাবে ছেদ করবে, যে আমি বলতে পারি এরকম একটা ঘটনা যে এইটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, দুটো সরলরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করলে আমার যে 4টা ভাগের তৈরি হয়, সেই 4টা ভাগকে বলা হয় থেকে চতুর্ভাগ বলা হয় থাকে। এটাকে বলা হয় থেকে প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্ভাগ নিয়ে চতুর্ভাগের উপরে ত্রিকোণমিতিক ফাংশনগুলো কিভাবে কাজ করে সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু এখন না, ওইটা আমরা ত্রিকোণমিতিক পার্ট আলোচনা করব। জাস্ট স্থানাঙ্ক জ্যামিতি পড়তে গিয়ে আমরা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা বলার চেষ্টা করছি। তো ধরো এইটা একটা কি সমতল একটা জায়গা, সমতল জায়গার এই জায়গায় একটা পিঁপড়া আছে, এই জায়গায় ধরো একটা পিঁপড়া আছে, হ্যাঁ, তাহলে এই পিঁপড়াটা এখানে আছে। তো এই পিঁপড়াটার যদি আমি অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আমি যে জায়গাটা দাঁড়ায় আছে সেই জায়গা থেকে তার অবস্থান নির্ণয় করব, ঠিক আছে। তো সেটা করার জন্য আমাদের কি করা হয়, একটা প্রসঙ্গ কাঠামো বা একটা মূল বিন্দু বা একটা সার্টেন পয়েন্টের প্রয়োজন হয়। সেই সার্টেন পয়েন্টটা হচ্ছে এই জায়গাটা, এটিকে বলা হয় থেকে মূল বিন্দু, আমরা সবাই জানি, ঠিক আছে। এবং এই দিকটাকে বলা হয়, এইটা একটা দিক, এর অবস্থানটা নির্ণয় করতে গেলে আমাকে এই দিকে এতটুকু যাইতে হবে, দেন কি করতে হবে, ওয়াই এর দিকে এতটুকু যাইতে হবে, এলে আমি কি করতে পারবো, পিঁপড়াটার অবস্থান নির্ণয় করতে পারবো। আর এই অংশটাকে বলতে পারি আমি এক্স, এই অংশটাকে বলতে পারি ওয়াই, ঠিক আছে। মানে এটা এক্স এর দিকে দৈর্ঘ্য, এটা হচ্ছে এক্স এর পজিটিভ দিক, এটা এক্স এর নেগেটিভ দিক, এটা ওয়াই এর পজিটিভ দিক, এটা ওয়াই এর নেগেটিভ দিক। তাহলে আমি কি করতে পারি, আমি এক্স এর পজিটিভ দিকে যাচ্ছি, তাহলে এতটুকু এক্স, এতটুকু ওয়াই। এই পিঁপড়াটার অবস্থানকে যদি আমি পি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে পি তার স্থানাঙ্ক হবে এক্স ওয়াই, রাইট। ঠিক একইভাবে তাহলে দেখছি আমার এই বিন্দুটার অবস্থান নির্ণয় করার জন্য কি করতে হচ্ছে ভাই, এক্স এর পজিটিভ দিকে যেতে হচ্ছে এবং ওয়াই এর পজিটিভ দিকে যাইতে হচ্ছে, যার কারণে এই জায়গার চিহ্নটা হয়ে থাকে প্লাস প্লাস। এখন আমার যদি এই জায়গায় একটা বস্তু থাকতো, তার যদি আমি অবস্থান নির্ণয় করতে যেতাম, তাহলে আমি কত মূল বিন্দু থেকে এক্স এর নেগেটিভ দিকে যাইতে হচ্ছে, ওয়াই এর পজিটিভ দিকে যাইতে হচ্ছে, যার কারণে এটা হয়ে থাকে মাইনাস প্লাস। এখন এই জায়গায় যদি একটা পয়েন্ট থাকতো, তার জন্য কি করতে হতো ভাই, করতে হতো যে আমাকে এক্স এর নেগেটিভ দিকে যাইতে হতো, আবার ওয়াই এর কোন দিকে, ওয়াই এর নেগেটিভ দিকে যাইতে হতো, যার কারণে এটার স্থানাঙ্ক হবে, স্থানাঙ্কের চিহ্নটা হবে মাইনাস মাইনাস। একইভাবে এখানে যদি কোনো একটা পয়েন্ট থাকতো, তার জন্য এক্স এর পজিটিভ দিকে, ওয়াই এর নেগেটিভ দিকে, তখন এটার চিহ্ন আসতো প্লাস মাইনাস। তাহলে আমরা কিভাবে এই কোয়াড্র্যান্ট গুলোতে প্লাস মাইনাস হয় সেটা একটু দেখে নিলাম, যে এটা প্লাস প্লাস, এটা মাইনাস প্লাস, এটা কি মাইনাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস, এগুলো হচ্ছে স্থানাঙ্কের চিহ্ন। এখন কোয়াড্র্যান্টে আরো একটা কথা বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমার কোয়াড্র্যান্টের ক্ষেত্রে সবসময় কোণের হিসাব করা হয়ে থাকে ঘড়ির কাঁটার বিপরীত দিক। আসলে ঘড়ির কাঁটা আমাদের কি, ঘড়ির কাঁটাটা এই দিকে রোটেশন করে, ঠিক আছে, ঘড়ির কাঁটাটা এইভাবে রোটেশন করে। ঠিক আমাদের যখন আমরা কোয়াড্র্যান্টের কোণগুলোর হিসাব করতে থাকি, তখন আমাদের কি করতে হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিক বা উল্টা দিকে কাউন্ট করতে হয়, ঠিক আছে। ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে এইটা, এই দিক দিয়ে গেলে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে গেলে যে কোণগুলো পাবো, সেই কোণগুলো হচ্ছে আমার পজিটিভ,
এবং ঘড়ির কাঁটার বিপরীত বা ঘড়ির কাঁটার দিক দিয়ে যদি যাই, দ্যাট মিনস আমি যদি এই পাশটা দিয়ে যাই তাহলে যে কোণগুলো পাবো সেই কোণগুলো আমার আসবে হচ্ছে নেগেটিভ। ওকে, তো এই হচ্ছে কোয়াড্র্যান্ট। কোয়াড্র্যান্ট সম্পর্কে আরও অনেক কথাবার্তা আছে, যেটা আমরা পুরো একটা কোয়াড্র্যান্টের আলাদা ক্লাস নিব এবং সেই ক্লাসে দেখবো যে সে কোয়াড্র্যান্টের উপরে ত্রিকোণমিতিক ফাংশনগুলো কীভাবে প্রভাব ফেলে এবং কোয়াড্র্যান্ট নিজে কত সুন্দরভাবে কাজ করতে পারে, কীভাবে গ্রাফিক্যাল চেঞ্জ করাতে পারে, সেই ব্যাপারগুলো দেখবো আরেকটা ক্লাসে। তো আপাতত এইটা মনে রাখলে চলবে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির জন্য। আর এখানে আরেকটা কথা আমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এক্স অক্ষের দিকে যে মানগুলো আমি পেয়ে থাকি কোয়াড্র্যান্টের, এক্স অক্ষের দিকে সেই মানগুলোকে বলা হয়ে থাকে ভুজ, এবং এই ভুজের একই সাথে ইংলিশটা আমাকে জানিয়ে রাখতে হবে, সেই ইংলিশটা হচ্ছে অ্যাবসিসা, ABSICCA, অ্যাবসিসা। এবং ওয়াই অক্ষের দিকে যে মানগুলো পেয়ে থাকি বা ওয়াই এর মানগুলো পেয়ে থাকি সেটাকে বলা হয় কোটি বা অর্ডিনেট, কোটি বা অর্ডিনেট। তাহলে আমরা মাথায় রাখবো যে এক্স অক্ষের যে মানগুলো, এক্স অক্ষের দিকে যে মানগুলো থাকবে সেগুলোকে বলা হবে ভুজ, এবং ওয়াই অক্ষের যে মানগুলো থাকবে সেই মানগুলোকে বলা হবে কোটি। তাহলে এই ব্যাপারটা আমরা একটু মাথায় রাখবো। তাহলে সামারিটা যদি একটু বলার চেষ্টা করি তাহলে কীরকম ভাইয়া, যে জ্যামিতি। জ্যামিতি কি? জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে জ্যাত ভূমি, মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ ভূমির পরিমাপ থেকে এসেছে জ্যামিতি। ভূমি পরিমাপ করতে গিয়ে আমরা পেয়েছি জ্যামিতি, এবং এই জ্যামিতিকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগে। একটা কি বলো, একটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল জিওমেট্রি বা বিশ্লেষণমূলক জিওমেট্রি, যেটা তৈরি করেছে কে, যেটা ধারণা দিয়েছে হচ্ছে বিজ্ঞান রেনে দেকার্তে, এবং তার নাম অনুসারে এই জিওমেট্রিটা আরেকটা নাম হচ্ছে কার্তেশিয়ান জিওমেট্রি। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান জিওমেট্রি, এবং আমরা এতদিন ধরে যে জিওমেট্রিগুলো পড়ে আসছি সেই জিওমেট্রিগুলো সবগুলোই আমাদের কি ইউক্লিডিয়ান জিওমেট্রি। তারপরে কি দেখলাম আমরা? স্থানাঙ্কের ধারণা দেখলাম, যে কিভাবে একটা পিক পয়েন্টকে বা একটা পয়েন্টকে কিভাবে অঙ্কের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায় সেটা দেখলাম। তাহলে আমরা যেমন এইখানটাই বলতে পারি এটা একটা 2 ডাইমেনশনাল। আমার কি হচ্ছে, এখান থেকে এখানে একটা দূরত্ব, এখান থেকে একটা এখানে দূরত্ব, 2 ডাইমেনশনাল একটা বা সমতলের একটা পিঁপড়ার অবস্থান আমি নির্ণয় করতে গিয়ে কি করতেছি, আমি হচ্ছে দুটা দিক বা দুটা দূরত্ব ব্যবহার করতেছি। তো এইটা হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল একটা কেস। আর আরেকটা কেস কেমন করে থাকে, ভাসমান একটা বস্তুর জন্য 3 ডাইমেনশনাল কেস হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের মূলত যে 9-10-এর হায়ার ম্যাথে যে স্থানাঙ্ক জ্যামিতির কথা বলা রয়েছে, এই জ্যামিতিগুলোর সেই স্থানাঙ্ক জ্যামিতির ডিপ লেভেলগুলোতে ঢোকা হয় নাই, জাস্ট সহজ করে বলা হয়েছে। তো আমরা যতটুকু দরকার এই সিলেবাসের জন্য ঠিক ততটুকুই বলবো। যখন আমরা ইন্টারমিডিয়েটে উঠবো তখন দেখবো যে ইন্টারমিডিয়েটের সরলরেখা বা স্থানাঙ্কের যে ধারণা, সেই স্থানাঙ্কের ধারণার রিলেটেড পুরো একটা চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 3 ফার্স্ট পেপারের। তো এখানে গিয়ে আমরা অনেক সুন্দর করে ব্যাপারগুলো দেখবো, এবং আমাদের এখন আপাতত যতটুকু দরকার হচ্ছে ততটুকু কেইছে আমরা এখানে দেখলাম। তো আরেকটা কথা এখানে বলে রাখি আরেকবার, সেটা হচ্ছে কি মূলবিন্দু থেকে যদি আমরা কোণের হিসাব করে থাকি তাহলে কি হবে, এক্স অক্ষ থেকে কোণের হিসাব করলে এক্স অক্ষ থেকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে সেই কোণটা পজিটিভ কোণ, এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেই কোণটা কি হবে, নেগেটিভ কোণ। রাইট? ওকে, কত মিনিট হয়েছে? 33। ওকে, 40 মিনিট লাগবে। আচ্ছা, আমরা মোটামুটি দেখলাম। আর কি দেখেছি, যে এক্স অক্ষের যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলোকে বলা হতো ভুজ, ওয়াই অক্ষের ভ্যালুগুলোকে বলা হতো কোটি। তো আমরা পরবর্তীতে দেখবো এক্স অক্ষের একটা সমীকরণ রয়েছে, ওয়াই অক্ষের একটা সমীকরণ রয়েছে, সেই ব্যাপারগুলো একটু পরবর্তীতে দেখবো। তো একটা কথা না বললেই নয়, তো যেহেতু প্রথম ভিডিও আমার, এই ভিডিওর পিছনে ক্যামেরার যে মানুষটা তার অনেক অবদান থাকে, তাদের অনেক কষ্ট করতে হয় করে কাজ করতে হয়। আর আমি হচ্ছে ক্ষুদ্র পরিসরে চেষ্টা করেছি তোমাদের একটু তোমাদের উপকার আসবে এই কারণে আমার একটা ক্ষুদ্র প্রয়াস বলা চলে, প্রয়াস। তো প্রথম ভিডিও হিসেবে সেইভাবে জাঁকজমকভাবে বা সুন্দর করে ব্যাপারগুলোকে নিতে পারি নাই বা দিতে পারছি না, তোমাদের উপহার দিতে পারছি না। তো চেষ্টা করব যে সামনের কোন একটা ভিডিওতে আরো সুন্দর করে ব্যাপারগুলোকে ডেকোরেশন করে বা বোর্ডটা আর একটু বড় করে যদি বাড়ানো যায় বা যাই প্লেসটাকে আরো সুন্দর করা যায় সামনে চেষ্টা করব। তো আমরা এই চ্যাপ্টারে আর একটা বেসিক পার্ট দেখবো, সেই বেসিক পার্টটা দেখেই চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব। এটা হচ্ছে যে আমাদের দূরত্ব, এই দূরত্ব ব্যাপারটা একটু দেখে নেব আমরা। দূরত্ব বা ডিস্টেন্স, ঠিক আছে? দূরত্ব বা ডিস্টেন্সটা কি?
আসলে অঙ্কের ক্ষেত্রে দূরত্বটা কি মিন করে। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ধরো আমার কাছে এটা সে হচ্ছে কাঙ্ক্ষিত আমার চতুর্ভাগ এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, সেই কাঙ্ক্ষিত চতুর্ভাগ। এই চতুর্ভাগে বা এই কোয়াড্র্যান্টের বা এটা একটা সমতুল বা একটা সমতুল প্ল্যান তল, সেই তলের উপরে ধরো এইখানটায় একটা বিন্দু রয়েছে, এইখানটায় একটা বিন্দু রয়েছে, তাহলে দুটো বিন্দু থাকতেই পারে, দুটো বিন্দু রয়েছে। এই বিন্দুটাকে আমি ধরলাম এ, এই বিন্দুটাকে ধরছি বি। ওকে, তাহলে আমি এখান থেকে কি করতে পারি, এর স্থানাঙ্ক x1 y1, এর স্থানাঙ্ক x2 y2। কেন x1 y1 আলাদা আলাদা কেন হলো ভাই? আলাদা আলাদা হবেই তো। এইটা যদি আমি নির্ণয় করতে চাই, এই বিন্দুটার অবস্থান দেখতে চাই, তাহলে আমি এখান থেকে এতটুকু আসতে হয়েছে, তারপর এতটুকু উঠতে হয়েছে। এই বিন্দুর অবস্থান নির্ণয় করতে গেলে আমার x অক্ষের দিকে এতটুকু যাইতে হয়েছে, y অক্ষের দিকে এতটুকু যাইতে হয়েছে। তাহলে x এর এবং y এর ভ্যালুগুলো তো আলাদা হবেই। এই জন্য আমি কি করেছি, আলাদা আলাদাভাবে জায়গাগুলোকে বা পয়েন্টগুলোকে আমি ধরে নিয়েছি। এখন আমি যেটা করতে বলছে যে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব আমাকে বাইর করা শিখতে হবে। এটা আমাদের সিলেবাসে আছে। তাহলে কি করতে হবে, এই জায়গাটা থেকে এই জায়গাটায় যে দূরত্ব, সেই দূরত্বটা আমি নির্ণয় করব, দূরত্বটা। এবং এই দূরত্বটা নির্ণয় করার খুব ট্রিকি একটা খুব ছোট্ট একটা ফর্মুলা রয়েছে। আমরা যেটা করে থাকি ভাই, এটা না বুঝেই সরাসরি ফর্মুলাটা করে ফেলে দিই, যার কারণে ফর্মুলাটা আমাদের মাথায় থাকে না। কিন্তু আমাকে বুঝতে হবে যে গণিতকে অনুভব করতে হলে বা গণিতকে ঠিক করে জানতে হলে আমাদের অবশ্যই থিওরি বেসিক যে পড়াশোনা আছে সেই পড়াশোনাটা করতে হবে। থিওরি বেসিক পড়াশোনা না করি তাহলে আমরা জাস্ট ফর্মুলা মাথায় রাখতে পারবো না, বা আমরা ফর্মুলাতে ভালো কিছু করতে পারবো কিন্তু ভবিষ্যৎ লেভেলটা আমাদের জন্য খারাপ হবে। ঠিক আছে, তো আচ্ছা এখন চলো শুরু করি যে এই দূরত্বটা কিভাবে নির্ণয় করতে হয়, এখান থেকে এখানে বা দুটো স্থানাঙ্কের দূরত্ব কিভাবে নির্ণয় করবো আমরা। তাহলে প্রথমে ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন, একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে। ওকে, এই পারপেন্ডিকুলার লাইন বা লম্ব রেখা অঙ্কন করতে হবে। তাহলে আমার এই জায়গাটা কি মিন করতেছে, এই জায়গাটা মিন করতেছে যে আমি এক্স এর দিকে এতটুকু হচ্ছে x2 এবং এতটুকু হচ্ছে আমার y2। ওকে, আবার একইভাবে এতটুকু x1, এতটুকু y1। ঠিক আছে, কারণ দেখো আমি যদি এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে চাই তাহলে আমার মূল বিন্দু থেকে এতটুকু যাইতে হয়েছে পথ, তারপরে কি করতে হবে, আবার এতটুকু দূরত্ব যাইতে হবে, তাহলে আমি পাবো আবার এই বিন্দুটার জন্য এতটুকু যাইতে হবে এবং এতটুকু যাইতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমি আরেকটা কাজ করতে পারি, এ বিন্দু থেকে এই যে রেখাটা রয়েছে এখানে আমি দুটো নাম দিয়ে নিই একটু, জাস্ট এটার নাম দিয়ে নিলাম, ধরো যে এই পয়েন্টটার নাম দিলাম আমি পি, এই পয়েন্টটার নাম দিলাম আমি হচ্ছে এম। ওকে, তাহলে আমি কি করব, এ বিন্দু থেকে বিএম এর উপরে একটা লম্ব রেখা অঙ্কন করে দিব। ওকে, লম্ব রেখা অঙ্কন করে দিলে নাম দিয়ে দিলাম ধরো যে সি ধরে দিয়ে দিলাম। ওকে, তাহলে এখান থেকে যেটা বুঝি, তাহলে আমাকে এই দূরত্বটা বাইর করতে বলছে, এই দূরত্বটা যদি আমি বাইর করতে চাই তাহলে আমার কিন্তু দেখো এইটা যদি বাইর করতে পারি কোনোভাবে, এইটা যদি কোনোভাবে বাইর করতে পারি তাহলে কিন্তু এটা খুব সহজে বাইর করতে পারি। ওকে, তাহলে আমি একটু চেষ্টা করি যে এই দূরত্বটা কিভাবে বাইর করা যায়। ভাই আমার পুরো কেসটা কেমন, পুরো কেসটা হচ্ছে আমার x2, এতটুকু হচ্ছে x1, তাহলে x2 থেকে x1 বাদ দিলে এতটুকু রাস্তা পাবো আমি, তাহলে x2 এটা হচ্ছে x2 মাইনাস x1, তার মানে এই জায়গাটুকু কতটুকু, x2 মাইনাস x1, এইটা ঠিক যতটুকু, এইটা ঠিক ততটুকু রাস্তায়, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে x2 মাইনাস x1। একইভাবে পুরা কেসটা কত, পুরা কেসটা হচ্ছে y2, আর এতটুকু ঠিক কত দেখো, এতটুকু যদি y1 হয়, এতটুকু y1, তাহলে এতটুকু যদি y1 হয়ে থাকে তাহলে ঠিক এতটুকু কিভাবে পাবো, y2 মাইনাস y1। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম এখান থেকে, এটা পেলাম হচ্ছে x2 মাইনাস x1, এটা পেলাম y2 মাইনাস y1। এখন এইটা যদি তাকাই এইদিকে এ বি সি একটা ত্রিভুজ হয়ে আছে, এই ত্রিভুজটাতে এই কোণটা আমার 90 ডিগ্রি কোণ। ওকে, তাহলে এই কোণটা আমার 90 ডিগ্রি কোণ, তার মানে আমার কিন্তু খুব সুন্দর করে মনে পড়ছে একটা উপপাদ্যের কথা। সবার কাছে সব সায়েন্টিস্টরা বা সব গণিতবিদরা যেই উপপাদ্যের কাছে চিরকালের ঋণী, সেই উপপাদ্যটা হচ্ছে আমাদের পিথাগোরাস সাহেবের উপপাদ্যটা। ঠিক আছে, যেটাকে আমি বলতে পারি যে এই উপপাদ্যের উপর বেস করে আমার a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমি আনতে পারি, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমি নিয়ে আসতে পারি। ঠিক আছে, সেই পিথাগোরাসের
সূত্রটা আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। কারণ কি দেখো, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ABC একটা সমকোণী ত্রিভুজ, যার আমি ভূমি জানি, লম্ব জানি, এখন আমাকে ত্রিভুজ বাইর করতে বলছে। তাহলে আমি এখানে কি করতে পারি, এখানে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কেমন হবে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রে আমি করতে পারি, দেখো যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ওকে, তাহলে অতিভুজ সমান কি থাকে, অতিভুজ সমান থাকে √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখান থেকে ভূমিটা কোনটা বলো, ভূমি এইটা, এটা লম্ব, তাহলে বলতে পারি x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ওকে, তাহলে আমি এই ব্যাপারটাকে একটু মুছে দিচ্ছি, কারণ যেহেতু আমাদের জায়গা অল্প। তাহলে কি থাকতেছে, তাহলে এখান থেকে যেটা থাকতেছে সেটা হচ্ছে দিয়ে আমি অতিভুজ সমান কি পাচ্ছি, অতিভুজ সমান পাচ্ছি √, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা একটু কি বলতে পারি যে আমরা দেখছিলাম যে x অক্ষের দিকে যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো হচ্ছে আমার ভুজ। তাহলে আমি বলতে পারি এইটা একটা ভুজ, এটা একটা ভুজ। y অক্ষের যে ভ্যালুগুলো ছিল কোটি, তাহলে এইটা একটা কোটি, এটা একটা কোটি। তাহলে এটাকে খুব সুন্দর করে মনে রাখতে পারি, অতিভুজ বা দূরত্ব, অতিভুজটাই তো আমার দূরত্ব ছিল, এই দূরত্ব দ্যাটস a আর b, এই AB এর দূরত্ব ছিল, এই AB এর দূরত্বটাই কিন্তু আমার লিখছি অতিভুজের বদলে দূরত্ব। তাহলে লিখতে পারি √, ভুজের অন্তর, অন্তর মানে বিয়োগফল, দেখো দুটো ভুজ তার বিয়োগফল, তার উপর স্কয়ার প্লাস কোটির অন্তর তার উপর স্কয়ার। ওকে, তাহলে আমরা দূরত্ব ফর্মুলাটা কি দেখলাম, যে ভাইয়া দূরত্ব নির্ণয় করতে গেলে যেটা করতে হবে, দুটো সার্টেন পয়েন্ট আমার কাছে দেওয়া আছে, তাহলে এই দুটো সার্টেন পয়েন্ট আমার কাছে দেওয়া আছে, দুটো সার্টেন পয়েন্টে কি করতে হবে, দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমার এটার স্থানাঙ্ক জানতে হবে, এটা স্থানাঙ্ক জানতে হবে, দেন কি করতে হবে, এর একটা ভুজ থাকবে, এর একটা ভুজ থাকবে, এর একটা কোটি থাকবে, এর একটা কোটি থাকবে। আমরা কি করব, এই দুই ভুজের অন্তর করব, তার উপর স্কয়ার প্লাস কোটির অন্তর করব, তার উপর স্কয়ার, তার উপরে কি থাকবে, একটা রুট থাকবে। এটা করলে আমাদের কিন্তু তাহলে সেই কাঙ্ক্ষিত দূরত্বটা আমরা বের করে ফেলে দিতে পারবো। ধরো আমরা এরকম একটা एग्जांपल দেখছি, একটা एग्जांपल দেখি তাহলে কেমন হবে। ধরো এই কার্টেসিয়ান পয়েন্টে দুটো পয়েন্ট আছে, এটা হচ্ছে ধরো 5 3, এ বিন্দু, বি বিন্দু হচ্ছে 7 5, এরকম কিছু একটা আছে, আমাকে দূরত্বটা নির্ণয় করতে বলছে। তাহলে আমি কি করব, এখান থেকে ফর্মুলা দেখলাম ভাইয়া যে দূরত্ব সমান কি ছিল, যে ভুজের অন্তর, ভুজের অন্তরটা কি, এটা হচ্ছে ভুজ, এটা ভুজ, এটা কোটি, এটা কোটি, ভুজের অন্তর তাহলে কি হবে 5 - 7 হোল স্কয়ার প্লাস কোটির অন্তর 3 - 5 হোল স্কয়ার, তার উপর কি ছিল, রুট ছিল। দূরত্বটা কি দেখছি, যে এবি দূরত্ব সমান যেটা আসতেছে -2 হোল স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার, তার উপর রুট কি থাকে 4 + 4 রুট, দ্যাট মিন্স 8 রুট। তাহলে যেটা কি লিখতে পারি 4 × 2 রুট, দ্যাট মিন্স এখানে লেখা যায় 2√2, এটা হচ্ছে এত একক। আমি বলতে পারি যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্বটা আমার কত, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব হচ্ছে 2√2 একক। ঠিক এইভাবেই আমরা কি করতে পারি, দূরত্বটা নির্ণয় করে ফেলতে পারি। ওকে, তাহলে আমাদের মোটামুটি 11.1 বা 11.1-এ আমাদের এই বেসিকগুলো ছিল, যে স্থানাঙ্ককে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, স্থানাঙ্কের ধারণা আসছে কোথা থেকে, এবং কোয়ার্টেনটা কি বা চতুর্ভাগটা কি, এবং দূরত্বের ফর্মুলা। এখন এই দূরত্বের ফর্মুলা ইউজ করে বিভিন্ন রকমের অঙ্ক করা হয়ে থাকে, আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। যদি না পারি আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবা, এবং আমি চেষ্টা করবো সেগুলোর সলিউশন নিয়ে একটা ক্লাস করা, ঠিক আছে। আর সবাই আমার যেহেতু নতুন ইউটিউবে আসা হয়েছে, সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবা, বেশি বেশি কমেন্ট করবা, ঠিক আছে। কারণ তোমাদের অনুপ্রেরণা, তোমরা ইন্সপায়ার করলে আমি ইন্সপায়ার্ড হব। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারবো। ওকে, তো সবাই পাশে থাকবে, চেষ্টা করব আমি আমার 100% দিয়ে একের পর এক এসএসসি লেভেল থেকে শুরু করে এইচএসসি লেভেল একাডেমিক অ্যাডমিশন প্রিপারেশনগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ব্যাখ্যা করার, এবং তোমাদের কোন টপিকটা দরকার সেটা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা।
আমি চেষ্টা করব সেটাতে আমার 100% দেওয়ার। ওকে, আজকের মতো এই বলে শেষ করছি। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবা, কারণ প্রথম ক্লাস করছি। তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, কারণ একটা মানুষ কখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। তোমাদের কাছ থেকে কিছু শিখতে হবে, শেখার পরে আমার আস্তে আস্তে কী করতে হবে, নিজেকে গ্রোথ করতে হবে। ওকে, তো ওকে, সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। বাই বাই।